ভারতে যাওয়ার পরে কতদিন পরে শেখ হাসিনার সাথে আপনাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়? আহ, তিনি আহ, যাওয়ার পরে তিনি যাদের সাথে ওই সময় তো পরিস্থিতি খুব অস্বাভাবিক ছিল, এবং বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছিল নির্বিচারে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ধানমন্ডি 32 নম্বর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, এবং প্রাণ বাঁচানোর জন্য মানুষ দিক বিদিক ছুটে যাচ্ছিল যে কোথায় একটু আশ্রয় পাওয়া যাবে। ওই সময় বন্ধুগণের শেখ হাসিনা যতটুকু পেরেছেন, যাদের সাথে যোগাযোগ তিনি স্থাপন করতে পেরেছিলেন, তিনি সকলের সাথে তিনি যোগাযোগ রক্ষা করছিলেন। প্রথম এবং দিকে আমরা কিছু ফোন ফোন ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা প্রথম দিকে আসছিল। যেমন হচ্ছে 6ই আগস্ট, আমি গোপালগঞ্জে কথাবার্তা বলে জেনেছি। 6ই আগস্টে গোপালগঞ্জে নেতাদের সাথে তার আলাপ হয় 6ই আগস্ট। এবং এখন তো উনি সারা বাংলাদেশের নেতাকর্মীর সাথে কথা বলেন, এবং টেলিগ্রাম গ্রুপে কথা বলেন, নানাভাবে কথা বলেন, দায়মুক্তি একটা অনুষ্ঠানের মাধ্যমে কথা বলেন। সবকিছুই হচ্ছে আওয়ামী লীগটাকে অন্তত অনলাইনে, যেহেতু নেতারা বিভিন্ন জায়গায় আছেন, অনলাইনে কার্যনির্বাহী কমিটির বৈঠক হোক, এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখি নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক দুজনেই আছেন, এবং আমি বলবো বিশেষ করে মাননীয় সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনা, তিনি যখন যার সাথে প্রয়োজন, একেবারে তৃণমূলের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী যারা নিরাপদে আছেন দেশে কিংবা দেশের বাইরে, সকলের সাথে তিনি যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এবং আমি অতটুকু বলবো আপনাকে যে আপনি যেমন একটি আনুষ্ঠানিক কেন্দ্রীয় কমিটির সবার কথা বলছেন, ওই ধরনের সাংগঠনিক কাঠামো তো ওভাবে এখন মানে নিয়ে কাজ করার মতো তো আপনার যে আমাদের ওই ধরনের ফ্যাসিলিটি তো নাই যে যে যেখানে আছে সেখানেই আছে। আমি বলবো যে বন্ধুগণের শেখ হাসিনা যে বিষয়ের জন্য যাকে দরকার, যে বিষয়টি যাকে দিয়ে করানো দরকার, যাকে দিয়ে বলানো দরকার, যে তথ্য যার কাছ থেকে সংগ্রহ করা দরকার, যে তথ্য তিনি যাকে প্রয়োজন মনে করেন তাকে দিচ্ছেন, তার সাথে তিনি যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এবং কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই উদ্যোগ তো সাধারণ সম্পাদক নিতে পারতেন। এই সাধারণ সম্পাদকের প্রতি কোনো তো অনাস্থা কাজ করে গেলে। না, আমি মনে করি না। সাধারণ সম্পাদক এবং দলের অন্যান্য সিনিয়র নেতারা যারা আছেন, সেখানে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এভেলেবল যারা নেতারা রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর, আমাদের নেত্রীর নিয়মিত যোগাযোগ আছে। অতটুকু আমি আপনাকে বলতে পারি। ভারতীয় একটা মিডিয়াতে রিপোর্ট এসেছে, সাধারণ সম্পাদক টেলিগ্রাম গ্রুপে বক্তব্যের নামে অর্থ সংগ্রহ করেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটার কোনো প্রতিবাদ করা হয়নি। এটি তো অত্যন্ত মানে হাস্যকর। আমি তো মনে করি যে এটা, আমি জানি না আপনি এটি দেখছেন কোথায়, এটি এ ধরনের যদি সংবাদ পরিবেশন করা হয়, এটি তো আমি মনে করি যে আমাদের সাধারণ নিউজ নেতা কর্মী 18, আওয়ামী লীগের যে আপনার একটি, অনলাইনটার নাম নিউজ 18, ওখানে আওয়ামী লীগের নেতাদের উদ্ধৃতি করে এই ধরনের রিপোর্ট করা হয়েছে। আমি এরপর মনে করি না আমি মনে করি না বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কে কাউকে ধরে, সাধারণ সম্পাদক তো দূরের বিষয়, কাউকে ধরে যে আমাদের নেত্রীর সাথে যোগাযোগ করতে হবে। তিনি সারাক্ষণ সারাদিন তিনি বাংলাদেশের সকল সাধারণ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। এবং আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, আজকে আওয়ামী লীগ পুনরায় জনপ্রিয় হচ্ছে, আমাদের নেত্রী জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশের মানুষ এই ধরনের একটি দুর্বিষহ, শ্বাসরুদ্ধকর, দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চায়। এই সময়ে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যারা ভীত হচ্ছে, যারা ওই যে অবৈধ দখলদার সরকার, আমি মনে করি এটি তাদের একটি ষড়যন্ত্র হতে পারে। তারা এই ধরনের একটি খবর ছাপিয়ে আমাদের রাজনৈতিক ঐতিহ্য, আমাদের নেতাদের ভাবমূর্তি, আমাদের সংগঠন সম্পর্কে একটি বিভ্রান্ত তারা ছড়ানোর জন্য এই ধরনের একটি, আমি বলবো যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত হাস্যকর একটি সংবাদ এটা পরিবেশন করেছে, আমি তাই মনে করি। ক্ষমতায় থাকাকালীন আপনাদের নেতা কর্মী যারা সুবিধা বঞ্চিত বা এখনো সুবিধা বঞ্চিত,
আমরা যখন আপনাদের অনলাইনে নিয়ে আসার চেষ্টা করি, আমাদের অনলাইন গুলোর নিচে এসে তারাই এসে আপনাদের বিষোদ্গার করেন। আপনারা এই বিষয়গুলোকে মূল্যায়নের চেষ্টা করেন? আমি একটা কথা বলবো যে দেখেন 5 আগস্টের যে ঘটনা, এই ধরনের একটি ক্যাটাস্ট্রফি, যে একটি মহাপ্রলয়, এটির জন্য তো কারো কোনো প্রস্তুতি ছিল না, এবং এটি চোখের পলকেই আমাদের নেতাকর্মীরা সর্বস্ব সবকিছু হারিয়েছে। আমরা ধানমন্ডি 32 নম্বর হারিয়েছি। আমাদের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক কার্যালয় শুধু নয়, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারিয়েছে। আমাদের তালিকা রয়েছে প্রায় 6 শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ গিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এবং লাখ লাখ মানুষ, আমি মনে করি যে তারা উদ্বাস্ত হয়ে গিয়েছে। যারা বাংলাদেশে আছে তারা নিজের গ্রামে, নিজের উপজেলায় থাকতে পারেন না, তারা নিজের শহর ছেড়ে অনেক দূর আর শহরে থাকছেন, এবং বছর ধরে তারা তাদের পরিবারের সদস্যের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সন্তানকে না পেয়ে মাকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, তার স্বামীকে না পেয়ে স্ত্রীর উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে। প্রায় 5 লক্ষ ছাত্র, এটি তো প্রথম আলো রিপোর্ট করছে, তারা এই যে পরীক্ষা দিতে পারে নাই, এই এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই। এসব সংবাদ তো প্রকাশিত হয়েছে। এখন আমি জানি যে আমাদের অবচেতন, মানে আমরা যারা ভিকটিম হয়েছি, আমরা সবকিছু হারিয়েছি, একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। আমাদের অনেকের মনে মাঝে মধ্যে অভিমান হয়, রাগ হয়, এবং আমরা মনে করি যে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এক ধরনের ব্লেম, মানে তারা দিতে পারেন যে হ্যাঁ, এটার জন্য যারা দল পরিচালনা করেছে, যারা সরকারে ছিল, যারা সরকারে গুরুত্বপূর্ণ পদে ছিল, দলে ছিল, তাদের দায় রয়েছে। আমি তাদের সেন্টিমেন্টের সাথে একাত্ম হয়ে বলবো, অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যর্থতা রয়েছে, আমাদের সরকারের ব্যর্থতা রয়েছে। আমরা এই ধরনের একটি মহা বিপর্যয় সম্পর্কে আমরা জনগণকে সতর্ক করতে পারি নাই। সেটি মোকাবেলার জন্য আমরা দলকেও আমরা ব্যবহার করতে পারি নাই। এখন তাদের বেদনার জায়গা থেকে, হতাশার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যারা বিরূপ মন্তব্য করেন, আমি এটি প্রত্যাশিত মনে করি। এটি আমি মনে করি প্রত্যাশিত। তবে আমি তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে কথাটি বলবো যে তারা যেভাবে বিষয়টি দেখছেন, যে যা হারিয়েছে তার কাছে সেটি অনেক বড়, মহামূল্যবান। আমি মনে করি যে আজকে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল, মন্ত্রী বলেন, এমপি বলেন, সাধারণ কর্মী বলেন, সবাই সবকিছু হারিয়েছে। যে যেখানে আছে সেখানে সবাই নিরাপত্তাহীনতার মধ্যে আছে। যারা দেশের বাইরে আছে তারা একটা গ্লানিকর জীবন নিয়ে আছে। অনেক জায়গায় অনেককে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে। আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম, যুক্তরাজ্যে রয়েছে, সে একটি রিফিউজি ক্যাম্পে আছে, তার স্ত্রী সন্তান সহ, এবং একটি রুমের মধ্যে তারা থাকছেন, এবং খুব অত্যন্ত মানবতার জীবন যাপন করছেন। এটি তো মানে এ কারণেই আমি বলবো যে তারা তাদের যে রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশের পাশাপাশি তারা অন্যজনের যে বেদনা, অন্যজনের যে আপনার যে সবকিছু হারানোর যে তার যে ক্ষোভ, তার প্রতিও তারা শ্রদ্ধাশীল থাকবেন, সেটা আমি প্রত্যাশা করি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু পরিবারকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আজকে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে, একেবারে বানোয়াট মামলা দিয়ে তাদের আজকে চরিত্র হনন করা হচ্ছে। চুইলক সিদ্দিকী, তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন, তার সাথে তো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। তিনি তো লন্ডনে একটি নির্বাচনী এলাকার জনগণের ভোটে হাউস অব কমন্স এর তিনি সদস্য হয়েছিলেন। এই যে সাইমা ওয়াজেদ পুতুল, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তিনি তো রিজনাল ডিরেক্টর হয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এটি তো বাংলাদেশের মর্যাদা, গৌরব তিনি বৃদ্ধি করেছেন। আজকে যাদের সাথে রাজনীতির সরাসরি কোনো সম্পর্ক নেই, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য হওয়ার কারণেও তাদেরকে আজকে জাতীয় আন্তর্জাতিক ভাবে তাদেরকে হেয় করা হচ্ছে। এবং অনেক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগ যে প্রাতিষ্ঠানিকভাবে একটি আপাদমস্তক দুর্নীতিবাজ দল ছিল, এই ধরনের একটি ন্যারেটিভ এই সরকারি লোকজন, এই অবৈধ দখলদার বাহিনীর লোকজন, তাদের পিআর এজেন্ট এবং দখলদার যে মিডিয়াগুলো প্রতিনিয়ত এই ধরনের তথ্য প্রচার করে যাচ্ছে। বাংলাদেশের কাছে কোনো সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই।
হাজার হাজার সাংবাদিক তারা চাকরি হারিয়েছে, আপনি সেটি জানেন। আপনাদের অনেক সহকর্মী আজকে লুকিয়ে আছে হত্যা মামলার আসামি হয়ে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদেরকে দুর্নীতির মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সাংবাদিকদের। এবং তাদের অ্যাক্রিডিটেশন কার্ড, তাদের পরিচয়পত্র সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে তো গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। এই বাংলাদেশের দখলদার বাহিনী গণমাধ্যমকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হনন করার জন্য প্রতিদিন তারা সম্পূর্ণ ভিত্তিহীন, পুরো বাকওয়াস, তারা ভুয়া, একেবারে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমাদের বিপ্লব অনেক নেতা, বড়ুয়া আমি একটু বিপ্লব শেষ করি বড়ুয়া পারবে, আমাদের আমাদের অনেক অনেক নেতা কর্মীরা ওই হতাশা থেকে, বেদনা থেকে, নিজেদের আপনার যে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই জায়গা থেকে, তারা ওই সংবাদগুলোর উপর যখন তারা অনেক সময় মানে বিশ্বাস করে, তারা যখন অন্য নেতাদের সহকর্মীদের চরিত্র হনন করে, আমি মনে করি এটা অত্যন্ত বেদনা। আমি বলবো যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কার ভুল, কার ত্রুটি, কার দোষ কতটুকু, এটি আমাদের মূল্যায়ন হবে কোনো এক সময়। আজকে দুঃসময় যারা কাজ করে যাচ্ছেন, আমি বলবো জীবনে ঝুঁকি নিয়ে আমরা যদি কখনো, আমরা যদি বাংলাদেশে ফিরে যাই, বঙ্গবন্ধু শেখ হাসিনা বারবার বলেছেন তাদের মূল্যায়ন করা হবে। আমি দপ্তর সম্পাদক, আমি সারা জীবন তো এই পথে থাকবো না। কেউ যদি আমার চেয়ে এই দুঃসময়ে যদি ভালো কাজ করে, আমাদের নেত্রী তাকে পদায়ন করবেন, তারা কাজ করবেন। আমি বলবো যে আমাদেরকে সবাইকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যতটা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা ততটাই আমরা সফল হব, আমি সেটাই মনে করি। বিপ্লব বড়ুয়া, আপনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। আপনার প্রতি আপনার নেত্রীর আস্থা সর্বশেষ প্রকাশ পেয়েছে হচ্ছে কয়েকদিন আগে একদল সাংবাদিক গ্রুপের বৈঠকে শেখ হাসিনার সঙ্গে। সেখানে আপনিও সেখানে ছিলেন এজ এ অর্গানাইজার হিসাবে। আপনার আপনি অন্য একটা প্রসঙ্গে আপনার কাছে যাই। 5ই আগস্ট, এই যে জুলাই ঘোষণা হবে, তারা ডিক্লেয়ার করে 5ই আগস্টের আগে, এই পরিস্থিতিকে কিভাবে দেখেন আপনারা? দেখেন, আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি, এই এটি তো একটু অসাংবিধানিক একটি আপনার বলবো যে একটি প্রক্রিয়া। সেখানে আজকে তারা বলছে যে একটি তথাকথিত জুলাই ঘোষণা তারা প্রকাশ করবেন, এবং আমি মনে করি এটি হচ্ছে এই দখলদার বাহিনীর ডক্টর ইউনূস এবং এই ষড়যন্ত্রকারী যারা রয়েছে, তারা একটি সকলে মিলে হয়তোবা আওয়ামী লীগ নিধনের জন্য, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু পরিবারকে বাংলাদেশ থেকে মাইনাস করার জন্য একটি সমঝোতা স্মারক তারা হয়তোবা স্বাক্ষর করবেন। এটি সম্পূর্ণ অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানের একটি আপনার মৌলিক একটি আপনার ইতিহাস রয়েছে, এবং সেই সংবিধানের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র তার উপর ভিত্তি করে। এবং আজকে তারা যে কথাটি বলছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে আপনার এই একটি ঘোষণা দেয়া হবে, জুলাই ঘোষণা দেয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, 14 দল, তাদেরও তো ভোট রয়েছে, জাতীয় পার্টি তাদের ভোট রয়েছে। ধরলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছে, 2008 নির্বাচন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, 2001 সেটিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, 96 সাল সেটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, 91 সালে নির্বাচন সেটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এই 4টি নির্বাচনের ভোট সংখ্যাকে যদি হিসাব করি আমরা দেখতে পাবো বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাভারেজে এই 4টি নির্বাচনে, যে নির্বাচনগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেখানে আওয়ামী লীগ কম করে হলেও শতকরা 35% ভোট পেয়েছে অ্যাভারেজে। আমি ধরলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে কিছুটা, 14 দলের ভোট রয়েছে, জাতীয় পার্টির ভোট রয়েছে। তো দেশের 35% জনগণকে মাইনাস করে দিয়ে কিভাবে একটা দেশে এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে এই কি জুলাই ঘোষণা পত্র, এটা বৈধতা কতটুকু? এটা সম্পূর্ণ অসাংবিধানিক একটি প্রক্রিয়া। আমি বলবো যে এটি কোন এক সময় বাংলাদেশের জনগণ এই অসাংবিধানিক প্রক্রিয়াকে তারা প্রত্যাখ্যান করবে, এবং এটি নিয়ে তো তাদের যে সমস্ত দলগুলো এই জুলাই সনদের কথা বলছে, তাদের মধ্যে তো এক ধরনের মত ভিন্নতা রয়েছে। সেখানে তো আজকে যারা এই জুলাই ঘোষণাপত্রে কাজ করছে, তারা তো বাংলাদেশের নাগরিক না।
তারা যারা বাংলাদেশের আনুগত্য বাতিল করে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, তারা বাংলাদেশের সংবিধান সংশোধন করবেন? এটা পৃথিবীর কোন দেশে হয়েছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা গণতান্ত্রিক, যারা সাংবিধানিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, তারা অবশ্যই এই এই ধরনের একটি অসাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন এবং তারা এটিকে অগ্রহণযোগ্য মনে করে তারা প্রত্যাখ্যান করবেন। আমি সেটি প্রত্যাশা করি। এবং এই ঘোষণার মাধ্যমে হয়তো টার্গেট করা হচ্ছে ক্ষমতার কাঠামোয় আপনাদের সর্বশেষ স্মৃতি রাষ্ট্রপতিকে অপসারণ করা। এই ধরনের ষড়যন্ত্র তারা তো অনেকবারই করেছে, যে দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে, সাংবিধানিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিবেন। এটি অনেকবার ষড়যন্ত্র তারা করেছে, তো সফল তো হয়নি। আমি মনে করি যে আগামীতে তারা সফল হবে না। এবং শুধু রাষ্ট্রপতিকে আপনার সরিয়ে দেয়া না, আমি মনে করি যে এই সরকারের যে অসাংবিধানিক এবং বেআইনি যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, যেমন প্রধান বিচারপতি নিয়োগ, এটি তো সম্পূর্ণ বেআইনিভাবে হয়েছে। এবং আপনার প্রধানমন্ত্রীর তো পদত্যাগপত্র তারা দেখাতে পারেনি, প্রধান বিচারপতির পদত্যাগপত্র তারা দেখাতে পারেনি। এইগুলো সব তো গায়ের জোরে হচ্ছে। এবং প্রধান বিচারপতি কোনোদিন গিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন? এটা তো বিএনপির সময় হয়নি, আওয়ামী লীগের সময় হয়নি। আজকে তো ডক্টর ইউনূস তো প্রধান বিচারপতিকে ডেকে এনে সিদ্ধান্ত দিচ্ছেন যে কি রায় তাকে দিতে হবে। আমি একটু আগে দেখছিলাম যে বিচার বিভাগের কি অবস্থা। এ নিয়ে তো এই সরকারের যারা সমর্থক, যারা এই সরকারের পক্ষে, বৈধতার পক্ষে সারাদিন ইউটিউবে কথা বলছেন, তারাও তো আজকে প্রশ্নগুলো সামনে নিয়ে আসছেন। আমি একটা কথা বলবো যে এই বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের জনগণের, এবং এই বাংলাদেশের জনগণ জানে যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। এটি আজকে সময়ের কারণে, একটি সময়ের প্রেক্ষিতে মনে হতে পারে যে একটি মিথ্যার উপর, একটি ষড়যন্ত্রের উপর একটি সফলতার কাহিনী গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু কোনো না কোনো সময় আপনার কালের পরিক্রমায় আমি জানি, নিশ্চিতভাবে জানি যে বাংলাদেশের জনগণ এই প্রতারণা, এই মিথ্যা, এই ষড়যন্ত্র তারা একসময় বুঝতে পারবে এবং এই দখলদার বাহিনীকে তারা প্রত্যাখ্যান করবে। পুরো সরকারি কাঠামোর ঘোষণাটা, শপথটা হচ্ছে তারা শেখ হাসিনাকে ফাঁসি দেবেন, তারপরে আওয়ামী লীগ মাইনাস আওয়ামী লীগরা ইলেকশন করবেন, ইলেকশনের মাধ্যমে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবেন। আমি এই কথাটি তো আপনাকে বলেছি, শতকরা 35% জনগণের অভিপ্রায়, ইচ্ছা, সমর্থন, মতামতকে উপেক্ষা করে একটি দেশে কি আপনার ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব? তাহলে বাংলাদেশের ইন্টিগ্রিটি কি থাকবে? এটা আজকে যারা এই কাজগুলো করছেন এবং যারা এই কথাগুলো বলছেন, আমি মনে করি তারা তো আগুন নিয়ে খেলছেন। এই দেশে তো সারা জীবন তো কেউ শাসন করবে না, এই দেশের তো মালিক তো আজকে যারা আছে তারা সারা জীবন থাকবে না। এই ধরনের ইতিহাসে উত্থান পতন তো বাড়িও, আপনিও দেখেছেন, আমাদের বয়স কম, আমরাও দেখেছি। হ্যাঁ, আমাদের দায় ছিল, আমরা ভুল ভ্রান্তি করেছি, এটি আমাদের এডমিট করতে কোনো আমাদের বিন্দুমাত্র কোনো দ্বিধা নেই। এবং সময় সুযোগ আসলে আমাদের দল আনুষ্ঠানিকভাবে যতটুকু ভুল আমরা করেছি তার দায় আমরা নিব, সে সৎ সাহস আমাদের রয়েছে। কিন্তু আজকে যারা এই বাংলাদেশকে অসাংবিধানিক ভাবে দখলে রেখে দেশের সংবিধান, দেশের রাষ্ট্র পরিচালনার নীতিগুলো যে আপনার পরিবর্তন করার কথা ভাবছেন, আমি মনে করি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপ্লব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় আপনার পেয়েছি আমরা, অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আমরা। ভালো থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশটা ভালো থাকবে। আমি আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন। আমি বলবো যে এই বাংলাদেশ আপনাদের মাতৃভূমি। আজকে বাংলাদেশে যে অনাচার, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের সবার শুভকামনা জানাই।